নোটস এর উপরে রিভিউ রিভিউ পেপার করতে চাই। হ্যাঁ, তো সেটা কি চ্যাট জিপিটি তে করা যাবে? আর রিভিউ পেপারটা কি ভালো কোনো জার্নালে, এলসেভিয়ার বা এই টাইপের কিছুতে কি পাবলিশ করা যায়? এটা একটা দুনিয়ার যে কোশ্চিন। কোনো দুনিয়ার যে কোনো জার্নালের রিভিউ আর্টিকেল পাবলিশ করা যায়। রিভিউ আর্টিকেল আর মেইন আর্টিকেল দুইটাই মোটামুটি সমান মর্যাদা, কিন্তু রিভিউ আচ্ছা। আর্টিকেলের কাজটা চ্যাট জিপিটি করতে পারবেন কিনা এইটারও সরাসরি উত্তর হচ্ছে ডিপেন্ড করে। যেমন রিভিউ আর্টিকেলের টাইটেলটা নিতে চ্যাট জিপিটি আপনাকে হেল্প করতে পারে, কিন্তু রিভিউ আর্টিকেল যে আচ্ছা লেখার কাজটা সেটা তো সরাসরি চ্যাট জিপিটি থেকে আউটপুট নেওয়া যাবে না। ভাইয়া, আরেকটা ছিল, আমি একটু অ্যাড করি। চ্যাট জিপিটি ফর এক্সাম্পল একটা সামারি দিল, হ্যাঁ, যে অ্যাকর্ডিং টু রিসার্চ এটা দিয়ে দিল। এটাকে যদি আমি একটু মডিফাইড করে নিজের ভাষায় লিখি, তাহলে তো সেখানে সমস্যা হওয়ার কথা না, তাই না? না, সমস্যা হওয়ার কথা না। দেখেন, লিটারেচার রিভিউ ক্লাসে যেমন দেখাইছি, যদি আপনি রিভিউ আর্টিকেলে কাজ করেন, আমাদের রিভিউ আর্টিকেল নিয়ে ক্লাস আছে, যদি কেউ রিভিউ আর্টিকেল নিয়ে কাজ করতে চান, আমাদের গত ক্লাসের লিটারেচার রিভিউ যেভাবে দেখাইছি ওইভাবেই রিভিউ আর্টিকেল হয়। মানে রিভিউ আর্টিকেলের পুরাটাই মনে করেন মানে পুরো আর্টিকেল জুড়েই ধরেন লিটারেচার রিভিউ, বুঝার সুবিধা, লিটারেচার। মানে বুঝার সুবিধার্থে বলতেছি। তার মানে আপনারা আগে করবেন কি, একটা ওয়ার্ড ফাইল বানাই ফেলবেন, খুব ভালো একটা ওয়ার্ড ফাইল বানাই বানাই ফেলবেন। যে আর্টিকেল গুলোকে রিভিউ করবেন সেই আর্টিকেল গুলোর বিভিন্ন ইনফো সংবলিত একটা ভালো ওয়ার্ড ফাইল বানাই বানাই ফেলবেন। এরপর চ্যাট জিপিটি কে বলবেন যে আপনাকে এটার এই এই মানে যে যে পার্টটা আপনার দরকার, যদি আপনার রিভিউ আর্টিকেলটাকে আপনি চারটা থিমে ভাগ 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 করেন, তো প্রতিটা থিম আলাদা আলাদা রিভিউ আর্টিকেল দিয়ে বের করতে পারবেন। আবার বের করার পর আউটপুটটা আবার আপনি চ্যাট জিপিটি থেকে না না নিয়ে নিজে বুঝে যাবেন আর কি, তখন নিজে মতো করে লিখলে হবে। তবে আবারও ঠিক বলি, আছে। চ্যাট জিপিটি যতই বুদ্ধিমান হোক মানুষের চাইতে বেশি না, ফলে আমরা এটার কোয়ালিটিটা আমাদেরকে এনশিওর করতে হবে। বুঝছেন, মানে ব্যাপারটা এমন না যে চ্যাট জিপিটি আউটপুট বের করলো, আমরা চ্যাট জিপিটি থেকে সরাসরি না নিয়ে নিজের ভাষায় লিখলাম মানে হয়ে গেল, বিষয়টা তাও নয়। এটার একটু ঠিক আছে কিনা বা আসলে এক্সাক্ট হয়েছে কিনা এগুলো একটু দেখে নেওয়া জি লাগে। ভাইয়া, ওই যে চ্যাট জিপিটি কে ঠিক মতো বুঝাতে পারাটাও কিন্তু একটা বড় ব্যাপার। ওকে ঠিক মতো বুঝাইলেও ঠিক মতো হ্যাঁ, ডেলিভারি দেয়, এখানে এটা একটা কমান্ডটা, কথা। হ্যাঁ কমান্ড হ্যাঁ, হচ্ছে এখানে। কমান্ড। যেমন আপনি যাচ্ছেন, আরেকটা। আপনি যাচ্ছেন জি ডিবেট, ভাইয়া বলেন। ডিবেট, হ্যাঁ জি বলুন, প্রশ্ন করুন। ভাই আরেকটা প্রশ্ন চ্যাট জিপিটি নিয়ে। আমি যদি আমার থিসিস পেপারের রেজাল্টটা কিছু ডেটা দিয়ে চ্যাট জিপিটি কে বললাম যে এটার ডিসকাশনটা লিখতে উইথ সাম রেফারেন্স, হ্যাঁ, তো ও যে রেফারেন্স গুলো ইউজ করবে এগুলো কি ভ্যালিড, না কিংবা না, এগুলো কি আদৌ ভ্যালিড কি না। ভেতরে? ওই জিনিসটাই কিন্তু ক্লাসের শুরুতে বুঝাইছি। চ্যাট হ্যাঁ, জিপিটি, এটা একবার জানতে চাচ্ছিলাম। রাইট রাইট ঠিক আছে। রাইট, চ্যাট জিপিটি ইটসেলফ, তাকে যদি টাইটেল দিয়ে বলেন আমাকে লিটারেচার রিভিউ পার্ট লিখে দাও, রেফারেন্স সহ, ইন্ট্রোডাকশন পার্ট লিখে দাও রেফারেন্স সহ, এটা করবেন না। কারণ চ্যাট জিপিটি একটা হচ্ছে সে ভুল রেফারেন্স নেয়। সে এমন কিছু রেফারেন্স আপনাকে দেবে আসলে ওই রেফারেন্স গুলোর কোনো অস্তিত্বই নেই, অথবা রেফারেন্সের অস্তিত্ব আছে কিন্তু ওই রেফারেন্সের ভেতরে ওই কথাগুলা নাই। এটার মূল কারণ হলো ওয়ার্ল্ডের যে মিলিয়ন মিলিয়ন রিসার্চ আর্টিকেল আছে এগুলাতে চ্যাট জিপিটি কে এগুলা দিয়ে ট্রেন করা হয় নাই। আমার কথা বুঝছেন? এই জি। জন্য চ্যাট জিপিটি দিয়ে সরাসরি আমি ওই টাইটেল দিলাম, আমাকে ডিসকাশন লিখে দাও, টাইটেল দিলাম লিটারেচার রিভিউ লিখে দাও, তা হবে না। কিন্তু আমি যদি একটা ওয়ার্ড ফাইল বানাইতে পারি বা এক্সেল ফাইল বানাইতে পারি, দেন তাকে বলি যে আমার বানানো ফাইলের উপর এটা লিখে দাও, ওটা লিখে দাও, সে লিখে দিতে পারবে। বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, আরেকটা ছোট্ট প্রশ্ন। আমি যদি কোনো গ্রাফ করলাম, হ্যাঁ, আমার পেপারের রেজাল্টের উপর, ফর এক্সাম্পল পাই গ্রাফ একটা পেলাম, কয়েকটা ইয়ারি, পাই গ্রাফটা যদি আমি ছবিটা চ্যাট জিপিটি তে আপলোড করে আমি বলি যে এইটা দেখে তোমার অবজারভেশনটা কি, আমাকে তুমি দাও, ও দিল। আমি যদি বলি এই অবজারভেশনটা তুমি কোনো রেফারেন্স দিয়ে একটু ডিসকাস করো, ওই রেফারেন্স গুলো কি হ্যাঁ ভ্যালিড থাকে কিনা, আমি এটা জানতে আসলে আপু চাচ্ছিলাম। বারবার বলছি যে আপনি চ্যাট জিপিটি কে কখনো বলবেন না যে আমাকে এটা বের করে দাও উইথ রেফারেন্স, মানে তার নলেজে এই রেফারেন্স গুলা নাই। মানে এক কথায় তাহলে আপনাকে ভাইয়া, সহজে আরেকটা বলবো, ডিসকাশন তার তার ডিসকাশন চ্যাপ্টারটাতে যদি আমি অ্যানালাইসিস করতে চাই কিংবা লিখতে চাই, সেটাতে কিভাবে লিখবো? এটা একটু কাইন্ডলি আমাকে জন্য একটু তো বলবেন। আপনি মনে হয় সামহাউ ক্লাসের ইয়েটা মিস করছেন। আমি কিন্তু সব কাজের বাইরে গিয়ে বলছিলাম যে একমাত্র ডিসকাশন পার্টটাই বলা যায় চ্যাট, মানে এআই আমাদেরকে হেল্প করে না। আচ্ছা আপনি সামহাও হয়তো লাইনটা খেয়াল আচ্ছা আচ্ছা। মিস করছেন। শুরুর দিকে জি ভাই। ডিসকাশন পার্টটা খুবই টেকনিক্যাল একটা পার্ট। এটা আমি মানে সহজ কথা হলো যেই পার্ট গুলাতে রেফারেন্সিং এর একটা এঙ্গেজমেন্ট আছে সেই পার্ট গুলাতে কেয়ারফুলি ইউজ করতে হবে। কি কেয়ারফুলি সেটা কিন্তু ক্লাসে বলছি। ঠিক আছে, যে এই রেফারেন্স গুলো সে আমাকে সঠিক বের করে দিতে পারবে না। ঠিক আছে। ওকে, থ্যাংক ঠিক ইউ। আছে, আমি নাম বলছি, দেন একজন করে প্রশ্ন করুন। ইকবাল ভাই হাত তুলেছেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। আর বাকিদের আমি নাম বলছি, একটু ওয়েট। সালাম আলাইকুম। জি বলুন। যে এই জটেরো থেকে কি ফাইলগুলো টাইপ সেটে নিয়ে আসা যায় ডাইরেক্ট?
জোটোরো থেকে টাইপ সেটে নিয়ে আসা যায় কিনা না, প্রথম জি। কথা হলো জোটোরোতে তো আমরা জোটোরোতে তো আমরা ফাইলগুলো হচ্ছে ই করি, তো জোটোরো থেকে ডিরেক্ট নিয়ে আসা যায় কিনা আমি এখনো চেক করিনি, আমি নট শিওর যে এটা আমি যায় আমি কিনা। কোনো ওয়ে দেখি নাই। না, জোটোরো থেকে আমার ধারণা যে আনার সিস্টেম থাকতে পারে কোনো এক্সটেনশন ইউজ করে, থাকতে পারে, কিন্তু না থাকলেও আমাদের তো ধরেন নিজের একটা ফোল্ডার করা থাকেই, মানে আমাদের তো নিজের হচ্ছে একটা, হ্যাঁ থাকে, আছে আছে, জোটোরোতে, জোটোরো থেকে আনা যায়, এই যে আমি স্ক্রিন শেয়ার করে দেখাই, আছে, যদিও আমি এখনো আনি না, এই জন্য আমি জানতাম না। এই যে জোটোরোতে মাই লাইব্রেরিতে গেলে লেখা আছে না, এই যে জোটোরো দেখে লেখা আছে ইম্পোর্ট, হ্যাঁ, এই যে জোটোরো জেড ইম্পোর্ট লেখা 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 আছে না। জি জি। আচ্ছা, এই যে এখন আমি জটিলতে ক্লিক করলে, এখন এখানে শর্ত হইলো যে আমার ই থাকা লাগবে, ওই যে আমার এই ব্রাউজারে, মানে আমার এই ব্রাউজারে জোটোরো লগ ইন থাকা থাকা লাগবে, তাহলে হবে। আমার এই ব্রাউজারে যদি জোটোরো লগ ইন থাকে, তাহলে আমি এই যে এখানে ইম্পোর্টে ক্লিক করলে আমাকে আমার জোটোরোর ভেতরে নিয়ে যাবে, আমি জোটোরোর এই ফোল্ডারটা ইম্পোর্ট করতে পারবো, জোটোরোর ফোল্ডার এখানে ইম্পোর্ট করা যাবে। আচ্ছা, এই জায়গায় ইম্পোর্ট করার জায়গা আছে। এরপর প্রশ্ন হচ্ছে আহ মোহাম্মদ খাইরুল ইসলাম মেবি, আপনি হাত তুলেছেন, তারপর সৈয়দা মোহসেনা আক্তার, নাবিলা, হ্যাঁ বলুন, আমি যাদের নাম বলছি বলুন, এরপর আমি অন্য নামগুলো বলছি। হ্যালো ভাইয়া। হ্যাঁ জি বলুন। আচ্ছা, ওই যে মানে চ্যাট জিপিটির মধ্যে একটা চিহ্ন থাকে যেটা দিয়ে আর কি ফাইলগুলো আপলোড করেন, তো আমি এখনো মানে ল্যাপটপ না মোবাইলে আর কি আমি চ্যাট জিপিটি ডাউনলোড করছি। তো মোবাইল থেকে হচ্ছে যে আমি ওই চিহ্নটা পাইনি, কিভাবে হচ্ছে একটা হ্যাঁ, ফাইল চ্যাট জিপিটিতে আমার আপলোড ধারণা করবো? মোবাইলে তাহলে কি থাকে না, থাকার কথা, যেমন আমি iOS এ এই অপশনটা আছে, ঠিক আছে, এই যে আমি এখন এত, এই দেখেন আমি কিন্তু এখন ফ্রি ভার্সনে ঢুকছি, এই যে ফ্রি ভার্সনে কিন্তু পিসিতে এই এটা আছে, ঠিক আছে, আর আমি নট নট শিওর যে অ্যান্ড্রয়েডে এটা ইস্যু কিনা, কিন্তু আছে আর কি, যেটা আচ্ছা, এটা কি হচ্ছে যে মানে সাইন ইন করলে আসবে বা সাইন ইন না করলে আসে না এরকম কিছু? তাহলে সাইন ইন করে ফেলেন, এটাও হইতে হইতে পারে যে সাইন ইন করা লাগবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যাদের নাম নাম বলছি প্রশ্ন করুন, আমি অন্যদেরকে আনমিউট করতেছি এরপর, প্রশ্ন করুন। আচ্ছা, আশা আশরাফ আপু, আপনি প্রশ্ন করুন, দেন আরিফুল ভাই প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ভাই। না, আগে আয়শা আশরাফ আপু প্রশ্ন করবেন। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, আচ্ছা ভাই, আমার দুইটা কোশ্চেন ছিল। শিওর। ভাই, এক নাম্বার হচ্ছে যে আমরা যে অবজেক্টিভস গুলো লিখবো চ্যাট জিপিটি থেকে, সেগুলো বলছেন যে সরাসরি ডাউনলোড কপি করা যাবে, এটা কি প্যারাফ্রেজ করতে হবে? না করলেও চলবে আপনি, অবজেক্টিভ যদি আপনার রিসার্চ গ্যাপ, মানে অবজেক্টিভ টাইটেল এই জিনিসগুলোর ভ্যালিডিটি নির্ভর করে রিসার্চ গ্যাপের উপর, বুঝছেন, ফলে এইটা সরাসরি নিতে পারবেন, কিন্তু মানে যদি অবজেক্টিভটা ঠিক থাকে আর কি। আচ্ছা হ্যাঁ, ডিসক্লেইমারের লেখার কোনো প্যাটার্ন কি আপনার কাছে না, আছে ভাই? আপনি নিজে এটা গুগল করলে অবশ্য পেতেন, তাও আমি যে দিয়ে দিচ্ছি, এই যে জি আমরা ভাই, এটার পর দিয়ে দিতেন। এলসিপিআর এর ওয়েবসাইটে একদম নিচে গেলে, এই যে নিচে গেলে এই যে ডিসক্লেমারটা, হ্যাঁ, আমি প্রয়োজনে জি জি। শীটের সাথে এটাকে অ্যাড করে দিই, ঠিক আছে, তাহলে আপনাদের যারা ডিসক্লেমার দিয়ে দিলে আর কি একদম, মানে আপনার ধরেন আর কেউ ধরা যায় না। এই যে ডিসক্লেমারটা কি বলে দিই যে ডিউরিং দ্য প্রিপারেশন অফ দ্য ওয়ার্ক দ্য অথর ইউজড, এরপর ব্র্যাকেটে টুলস এর নাম, দ্য অথর ইউজ চ্যাট চ্যাট জিপিটি বা অন্য টুলস এর নাম লিখবেন, ইন অর্ডার টু, কোন কাজে, রিজন লিখবেন, এরপরে যে আফটার ইউজিং দিস টুলস অথর নিজে কেয়ারফুলি রিভিউ করছে, এডিট করছে, এবং এই কাজের ফুল রেসপন্সিবিলিটি অথরের নিজের, এটা হচ্ছে ডিসক্লেমার, ঠিক ঠিক আছে। আচ্ছা ভাই, অনেক সময় দেখা যায় যে আমরা চ্যাট জিপিটি থেকে না করে আমরা প্যারাফ্রেজিং যে টুল কুইল বলবো ওখান থেকে প্যারাফ্রেজ তো করলাম, একই কথা, তাহলে সেটাও তো এআই টুল না? সেটাও এআই টু, একই একই কথা। তাহলে তখন তো এটা ডিসক্লেমার মানে দিতে হবে। হ্যাঁ, দেওয়া লাগবে, তবে এই যে প্যারাফ্রেজের কাজগুলো আর কি সমস্যা নাই, মানে এগুলো জার্নাল অনুমোদিত আর কি, বলে ডিসক্লেমার দেবেন, কিন্তু দিলে সমস্যা নাই আর কি। আচ্ছা আচ্ছা ভাইয়া, তাহলে এটার ফরম্যাট একটু দিয়ে দিন ভাইয়া।
থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর ক্লাস অনেক সুন্দর ছিল ভাইয়া, থ্যাংক ইউ। আপনাকেও অসংখ্য অসংখ্য থ্যাঙ্কস। আরিফুল ভাই হাত তুলেছেন, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ভাই। জি। ভাই আমার ছোট ছোট 3টা কোশ্চেন, কিন্তু আমাকে একটু ক্লিয়ার করে নিতে ভালো হয়। আচ্ছা ভাই, যে রিসার্চ গ্যাপ বা কোনো একটা রিসার্চ লিমিটেশন, রিসার্চ লিমিটেশন হচ্ছে ওই রিসার্চ পেপারের সীমাবদ্ধতা। আচ্ছা, রিসার্চ গ্যাপটা তাহলে আমরা বলি না যে এটা রিসার্চ পেপার রিভিউ করে গ্যাপটা ফাইন্ডিংস করতে হবে, একটু যদি ক্লিয়ার করতেন ওকে, লিমিটেশন বা গ্যাপ। এই প্রশ্নটা ভালো প্রশ্ন করছেন। সোজা কথা হইলো, রিসার্চের লিমিটেশন, যেটা লিমিটেশন বলতে বোঝায়, যেটা বললাম ওই রিসার্চ পেপারের লিমিটেশন, মানে ধরেন আমি 10টা পেপার পড়তেছি, ওই পেপার গুলাতে অথর, মানে ওই পেপার যারা লিখছে, গবেষক নিজে বলে যায় যে তার এই কাজের লিমিটেশন কি ছিল। লিমিটেশন নিয়ে আমাদের ব্যাচে আলাদা একটু আলোচনা আছে, ডিসকাশনের ক্লাসে। লিমিটেশন মানে একজন গবেষক কাজ করার পরে তিনি যেই কাজটুকু করতে পারেননি সেটা তিনি তার পেপারে স্বীকার করে যান, যদি কোনো কিছু করতে না পারেন আর কি, কোনো সীমা, এটা হচ্ছে তার মানে রিসার্চ লিমিটেশনটা হচ্ছে কোনো একটা কাজ শেষে অথর নিজের কাজের লিমিটেশনটা বলে যান। আর রিসার্চ গ্যাপ তো অন্য জিনিস, যেটা নিয়ে আমরা লেকচার 7-এ প্রায় 1 ঘন্টা কথা কথা বললাম। গ্যাপ তো নানান আগে, মানে আগের গবেষণাগুলোর অনেক কিছু হইতে পারে, যেটা যেটা বললাম যে পপুলেশন গ্যাপ, তারপর মেথোডোলজিক্যাল গ্যাপ। গ্যাপ নিয়ে তো আমাদের লম্বা আলোচনা হয়েছে। ওই পেপারটা পড়ে আমার দৃষ্টিকোণ থেকে কি কি ল্যাক্স আছে সেটা ফাইন্ডিংস করা, এটাই, যদি বলি। মানে সহজ কথা হলো যে উনার পেপারের যেটা লিমিটেশন, সেইটা আমার জন্য রিসার্চ গ্যাপ হিসাবে কাজ করতে পারে। যেমন ধরেন উনার পেপারে উনি বলে গেল যে উনি কাজটা কোয়ালিটিভ করছে, কিন্তু কাজটা মিক্স মেথডে হলে ভালো হতো। কিন্তু আপনি যখন পেপারটা পড়লেন এবং আপনি দেখলেন যে এই টপিকে আর কেউই আসলে মিক্স মেথডে কাজ করে নাই, তখন আপনি ওই কমেন্ট থেকে একটা গ্যাপ পেয়ে গেলেন যে এই বিষয়ে কাজে, যে কাজগুলো হয়েছে কোনো মিক্স মেথড গবেষণা হয়নি। আমার কথা বুঝেন? তার মানে আরেকজনের লিমিটেশন থেকে আমরা চাইলে আমাদের গ্যাপ খুঁজে পাইতে পারি। তবে গ্যাপ খুঁজে ও পাওয়ার আচ্ছা এটাই আচ্ছা, একমাত্র উপায় উপায় না। মানে লিমিটেশন ও গ্যাপ হতে পারে, কিন্তু আরো ডিটেইলিং আছে ভিতরে যে হ্যাঁ হ্যাঁ, ফাইন্ডিংস করে করে হুম, মেথোডোলজিক্যাল বা আরো ডিসকাশনে অনেক বা কিছু। অ্যানালাইসিস গ্যাপ মতো। নিয়ে ভাই আলাদা ক্লাস হয়েছে তো আমাদের। হ্যাঁ হ্যাঁ, আরেকটা ভ্যান, যে আমরা যে আমার ছোট ছোট দুটাই আমার বেশি খটকা লাগে, যে আমরা নর্মাল যে রিসার্চ পেপার বা রিভিউ পেপার বা কেস স্টাডি, এই 3টা বিষয় আসলে আমার লাগে যে নর্মাল একটা কোনো টপিক থেকে ধরলাম, এক কথায় রিসার্চ বলি, করলাম। এটা আমাদের 14 নম্বরের প্রায় 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টার আলোচনা, যে রিসার্চ আর্টিকেলের টাইপস গুলা নিয়ে ধরে ধরে আমরা দেখাবো, আর প্রত্যেকটা আর্টিকেল ওপেন করে করে দেখাবো। যেমন ধরেন আজকে আপনাদের প্রথম যে আর্টিকেলটা দেখাইছি না, প্রথম এই যে হ্যাঁ 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 এই হ্যাঁ আর্টিকেলটা হ্যাঁ, হচ্ছে এটা একটা সিস্টেমেটিক রিভিউ পেপার, মানে রিভিউ পেপার তার মধ্যেও এটা একটা সিস্টেমেটিক রিভিউ পেপার। এখন কেন এটা সিস্টেমেটিক রিভিউ পেপার, এই ব্যাখ্যাটা লেকচার নাম্বার 14 পাবেন, এবং সেটাও আমি আমার ধারণা ব্যাচের সবচেয়ে মজার লেকচারের মধ্যে একটা হবে। এখন পেপারের তো নানান টাইপ আছে, আবার এই পেপারের বরাতে যে আরেকটা পেপার দেখালাম না, যে ওই গবেষকরা নিজেরা একটা চ্যাট জিপিটি দিয়ে একটা পেপার বানালো, এটা কিন্তু আবার রিভিউ পেপার না, ওটা আবার ছিল প্রাইমারি পেপার। ফলে পেপারের অনেকগুলা টাইপ টাইপ আছে, টাইপ নিয়ে আর যদি কেস স্টাডি তাহলে কোনগুলো আপনি বলুন? আচ্ছা, আপনি এটা এখনই কেন শুনতে হবে ভাই? আমরা যদি যেহেতু এটা নিয়ে আলাদা ক্লাসই আমাদের ও আছে, আচ্ছা, 14তম ক্লাসে আছে। 14তম ক্লাসের, রাইট, 14তম ক্লাসের টপিকই হচ্ছে এটা, যে নানান টাইপস নিয়ে আমরা একদম ধরে ধরে পেপার ধরে ধরে কথা কথা বলবো। লাস্ট আরেকটা ভাই, ছোট একটা বিষয়, যে আমরা যে টাইটেল যখন সিলেক্ট করি, টাইটেলে ধরেন কখনো, এটা আমার ক্ষেত্রে particular, যে আমরা কখনো ক্লোন দিয়ে একটা অপশন লিখি অথবা ডিরেক্ট হ্যাঁ, অ্যাসার্টিভ এটা সেন্টেন্স হচ্ছি, এটা বর্ণনামূলক ভাবে লিখি, এটা হচ্ছি। কখন কোন সিলেক্টিভ ওয়েতে টাইটেলটা না, কি এটা করবো এটা এটা? হচ্ছে ঐচ্ছিক। ঐচ্ছিক মানে বুঝেন না, মানে এটা ইউজ করতে আমরা বাধ্য না, কিন্তু এটা আমাদের উপর ডিপেন্ড কলম করবে দিই। আমরা হ্যাঁ, হ্যাঁ। নর্মালি আমরা কলম দিই, যেমন প্রাইমারি স্টাডির ক্ষেত্রে কলম দিয়ে আমরা মেথোডোলজিটাকে আলাদা করি কখনো। যেমন ধরেন আপনার গবেষণার শিরোনাম হচ্ছে আহ বাংলাদেশের সাহিত্যের ইতিহাস এবং বিস্তৃতি, কলম দিয়ে লিখলেন 1971 থেকে 1975। এই যে আপনি সময়সীমাকে কলম দিয়ে আলাদা আলাদা করলেন, বা আপনি বললেন যে নলেজ অ্যাওয়ারনেস ডেঙ্গু অফ ঢাকা, ঢাকা সিটি, কলম দিয়ে বললেন এ কোয়ান্টিটিভ সার্ভে, মানে মেথডটাকে আলাদা করলেন। এরকম আমরা কোন একটা, এটা হচ্ছে ঐচ্ছিক, আমরা চাইলে এরকম কলম দিতেও পারি, না দিতে পারি, এরকম এটাকে এটাকে আবার বর্ণনামূলক ভাবেও লিখতে পারি। বর্ণনামূলক ভাবে লিখতে পারি, রাইট, ইচ্ছা। আর ভাই, ওই যে ডিসক্লেমার যেটা বললেন, যে আমরা যে সবই তো আমাদের কুইল বোর্ড বা আসলে এআই, এইগুলো ডিসক্লেমার গুলো আসলে দেওয়াটা কি
আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে, তা এই ক্ষেত্রে কি এইগুলো দেওয়া কি এখন সবগুলো বিষয়টা কি, ক্ষেত্রে যদি মানে এক এক পাবলিশারের এক এক নিয়ম। সবচেয়ে ভালো হয় কি জানেন, সবচেয়ে ভালো হয় ধরেন হ্যাঁ আপনি চ্যাট জিপিটি ইউজ করলেন, তো টুকটাক বা অন্যগুলো টুকটাক ইউজ করলেন, যদি সবচেয়ে ভালো হতো যদি টার্নিটিনের এআই ভার্সনটা থাকতো, আপনি চেক চেক করে নিতেন। এআই ডিটেক্ট না করলে মানে এখন এখানে বিষয়টা কি, যেমন আমিও এই গত 1-1.5 বছর যে আর্টিকেল গুলো আমরাও তো কুইলবোর্ড ইউজ করতাম বা টুকটাক এআই ইউজ করতাম, আমরা কিন্তু ডিসক্লেমার দেইনি, এবং না দেওয়ার কারণে সমস্যাও হয়নি। কিন্তু ইদানিং জার্নাল গুলো মানে তারা হচ্ছে যে এই বিষয়গুলোতে এখন এক এক জার্নালটা এক একভাবে দেখে। যেমন ধরেন প্যারাফ্রেজিং, এই কাজটা এআই দিয়ে করা যায়, বা প্রুফ রিডিং এআই দিয়ে করা যায়, এটা বলে কমন কাজ, জার্নাল অনুমোদিত। তো মানে মানে ইদানিং একটু সমস্যা হতেছে আর কি। ওই সেন্স থেকে আমরা বলতে পারি, ধরেন মানে আমরা ওই সেন্স থেকে বলতে পারি না দিলেও চলে। হ্যাঁ, মানে যেটা আমরা সরাসরি, দেখেন পরোক্ষভাবে ইউজ ইউজ করলে তো এখানে কিছু দেওয়ার কিছু নাই। আর সরাসরি যদি আমরা ধর আমি পুরো ম্যানোস্ক্রিপ্টটা প্যারাফ্রেজ করলাম, এখন সমস্যা হলো জার্নাল দিয়ে স্ক্রিনিং করে, তারা কিভাবে করে এটা আমি জানি জানি না। তারা তারা যদি এখন এআই চেক করে, তারা যদি দেখে যেখানে এআই ডিটেক্ট হচ্ছে কিন্তু আপনি আবার একনলেজও করেন নাই, তাহলে তো জিনিসটার সমস্যা হয়ে গেল। এই জন্য একনলেজ করে দিলে আর সমস্যা নাই, কিন্তু না করলেও অনেক ক্ষেত্রে সমস্যা হয় না, কিন্তু মানে রিস্কটা আর কি নিতে চাচ্ছি চাচ্ছি না। তারপর আমি নিজেও একটা হুম, একটা পার্টে যদি এআই করি আর কোথাও করি না, তো ওই পাঠের জন্য ডিসক্লেমারটা কি সবার শেষে দেবো না ওই হ্যাঁ, না পাঠের না, শেষে দেবো? ডিসক্লেমার সবসময় সবার শেষে দেওয়া হয়, মানে ম্যানোস্ক্রিপ্টের রেফারেন্স পার্টের আগে বলা যায় আর কি। ডিসক্লেমার কোথায় দেবেন আমি দেখাই দিই যে, দেখেন আমাদের রিসার্চ পেপারে আরো কিছু ডিসক্লেমার আছে, এই দেখেন এই যে এখানে ফান্ডিং স্টেটমেন্ট, ডেটা এভেলেবিলিটি স্টেটমেন্ট, এখানে জাস্ট একটা এআই স্টেটমেন্ট অ্যাড করে দেবে আর কি। বুঝতে পারছেন, রেফারেন্সের ঠিক আগে দেয় আর কি ও, সাধারণত। মানে ওটা কোথায় আমি ডিসক্লেমারটা কোন জায়গায় এআই ইউজ করছি সেটা উল্লেখ করে দিতে হবে, না জাস্ট এভারেজ ফেলে না বলে না, দিলে হবে? উল্লেখ উল্লেখ করে দিন, উল্লেখ করে দিন যে এই ডিসক্লেমার সাথে উল্লেখ করে দিন আমি এই কাজে ইউজ ইউজ করছি। রেফারেন্সের জাস্ট উপরে দিয়ে উল্লেখ করে দেবো আর Right. কি। আবার কোন কোন জার্নাল তারা আবার চায় যে আপনি ম্যানুস্ক্রিপ্টে উল্লেখ করা লাগবে না, কিন্তু ওই সাবমিশন পোর্টালেই ওদের একটা ঘর আসে, ওই ঘরে দেওয়া যায়, বুঝছেন। এখন এটা জার্নাল টু জার্নাল ভ্যারি করে। আমার কথা হলো যদি আমরা গ্রামারলি ইউজ করি তাহলে লাগবে লাগবে না, ইভেন প্যারাফ্রেজ করলেও মানে আমার মতে লাগবে না, কিন্তু জার্নালের গাইডলাইন অনুযায়ী আবার লাগবে। ফলে এখানে আমি আমার মতটা প্রাধান্য দিতে চাই না, আমি জার্নালের গাইডলাইনটাই বলতে চাই। আর এর বাইরে পরোক্ষভাবে আমরা ইউজ করলে কোথাও দেওয়া লাগবে না। তবে এটা মাথায় রাখতে হবে, রিসার্চ পেপারে যে কোনো ভুল ত্রুটির জন্য এজ এ অথর আমি নিজে দায়ী। বুঝতে বুঝতে পারছেন, কারণ এআই এর আপনি জি ভাই। ভুল হইলে সে আবার ভুল ভুল আউটপুট দেবে। ফলে এটার যে কোনো ভুল ত্রুটির জন্য আপনি নিজে দেয়, যেমন আমরা একটু আগে এপি স্টাইলের নেওয়ার সময় সে কিন্তু অ্যালফাবেটিক অর্ডার করে নাই। এখন সে যে অ্যালফাবেটিক অর্ডার করে নাই, এই দায়টা কিন্তু আপনার। বুঝতে বুঝতে পারছেন। জি জি ভাইয়া। এই ঠিক ঠিক আছে আছে। ভাই, অনেক ভালো লাগছে আপনার অ্যান্সার গুলো। মানে এই এগুলো দিয়ে দেন, শীট গুলো একটু দিয়ে দেন হ্যাঁ, ভাই। এগুলা মাস্ট দিয়ে দেবো, কারণ আমি যে ক্লাসগুলা যে শিটগুলা দেখাই ক্লাসে সেগুলো আগেই ওই ফোল্ডারে নিয়ে রাখি, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। তারপর হাত তুলেছেন যারা, নিশাত তাবাসসুম, আপনি হাত তুলছেন, আপনার প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। আর হাত তুলে আছেন একটু, অনেকে হাত তুলে আছেন। জয়, আপনি হাত তুলছেন, যারা আজকে ক্লাস রিলেটেড প্রশ্ন আছে জানান, নাহলে আমাকে ইনবক্সে জানাইন। জয় আপনি হাত তুলছেন, রাকিবুল আপনি হাত তুলছেন, শাহরিয়ার রেজা আপনি হাত তুলছেন। হ্যাঁ ভাইয়া, জি, হচ্ছে যে মানে যদি এআই দিয়ে প্যারাফ্রাইজ করি তাহলে দেখা যায় যে একটা রিসার্চের প্রায় 70% মোর প্যারাফ্রেজের দেন জন্য এইটি এজন্যই পার্সেন্ট এআই, এআই ওই ডিটেকশন টুলে এটাকে এআই জেনারেট দেখাতে পারে, এজন্যই যদি পুরাটা এআই দিয়ে করেন তাহলে এআই ডিক্লারেশনটা দিয়ে দিন আর কি। না, তাহলে যদি 80% যদি এআই ডিটেকশন হয় তাহলে এটা কি সমস্যা হবে কিনা না, যদি মানে প্যারাফ্রেজের কাজটা আমি ডিক্লারেশন বলি, দেওয়ার পরে? প্যারাফ্রেজের কাজটা এআই দিয়ে করা যায়, মানে এটা অনুমোদিত, কিন্তু ডিসক্লেমার দেওয়া দেওয়া লাগবে। হুম। বুঝতে পারছেন তার মানে এত বেশি হলে সমস্যা নাই নাকি? না না, দিলে কোনো সমস্যা নেই। ঠিক আছে। একটা মজার স্টাডির কথা আপনাদেরকে বলি, যদি আপনাদের সময় থাকে। একটা ভেরি রিসেন্টলি একটা রিসার্চ আর্টিকেল পাবলিশ হয়েছে। সেই রিসার্চ আর্টিকেলের উদ্দেশ্য ছিল যে কতগুলো রিসার্চ আর্টিকেলে এআই দিয়ে মানুষ প্যারাফ্রেজ করছে বা মানুষ এআই ইউজ করছে, তারা এটা বের করছে, বুঝছেন। তো তারা এই জন্য পাবমেড ডেটাবেস থেকে আর কি বের করছে। এটা আমি এই দেখেন, এই যে এই যে এই একটা লেখা, যদি কারো আগ্রহ থাকে এটা লিখে সার্চ করলে পাবেন। তো এরা প্রায় 14 মিলিয়ন আর্টিকেলকে অ্যানালাইসিস করছে গত 10 বছরের।
তো এর মধ্যে কতগুলো আর্টিকেল এআই দিয়ে লেখা হয়েছে আপনি বলতে পারেন যে ভাই এরা কেমনে বুঝছে এআই দিয়ে। এখানে এআই এর কিছু ওয়ার্ড আছে বুঝছেন। যেমন আমাদের ব্যাচে একজন আমাকে বলছে, গত ব্যাচে মানে আমাদের লাস্ট ক্লাসে ফিডব্যাক সেশন, একজন আমাকে বলছে যে ভাই আপনি ক্লাসে ওয়েট করুন শব্দটা অনেক বেশি বলেন। তা আমার কাছে মনে হচ্ছে আসলে ঠিকই এটা বেশি বলি। তো ঠিক তেমনই এআই দিয়ে যখন আমরা প্যারাফ্রেজ করি বা আরো আরো বিভিন্ন টুলস বা এই যেন আমরা অবজেক্টিভ বের করি বা কোনো আউটপুট বের করি, তখন এআই এর কিছু নিজস্ব শব্দ আছে যেগুলো সে বেশি ইউজ করে, যেমন ডেলভ ইনটু, তারপর এরকম শব্দগুলো সে বেশি ইউজ করে। মানে চ্যাট জিপিটি সব ধরনের শব্দ ইউজ করে, কিন্তু কিছু কিছু শব্দ চ্যাট জিপিটি আর কি বেশি ইউজ করে, যেমন ডেলভ ইনটু, এমফাসাইজ অন। এখন এরা দেখছে, এই দেখেন আমি পেপারটা একটু বুঝাই দিই যদি কারো বিরক্ত না লাগে আর কি। আচ্ছা, এখন এই পেপার দেখেন, গত 10 বছরে যত পেপার পাবলিশ হয়েছে, এক সময় জাইকা, ইবোলা ভাইরাস, এগুলা ছিল হট হট টপিক। ফলে এরা গত 10 বছরে অ্যানালাইসিস করে দেখছে একটা টাইমে গিয়ে যে 2010 থেকে 2015-তে রিসার্চ পেপার গুলাতে জাইকা, ইবোলা এগুলা সবচেয়ে বেশি ইউজ হয়েছে। এই যে ইবোলা ইউজ হয়েছে 2015 সালে বেশি, জাইকা 2017 সালে বেশি। আবার এই মিলিয়ন মিলিয়ন আর্টিকেলের মধ্যে 2020 সালের আর্টিকেল গুলাতে লকডাউন, প্যান্ডেমিক, রেসপিরেটরি ডিজিজ, কোভিড আউটব্রেক, এই শব্দগুলা 2020 সালের গবেষণায় অনেক বেশি ব্যবহার ব্যবহার হয়েছে। আপনারা তো বুঝতে পারতেছেন কোভিড নিয়ে বেশি গবেষণা হয়েছে, এই শব্দগুলা বেশি ব্যবহার হয়েছে। কিন্তু 2024 সালে এসে একটা নতুন প্যাটার্ন পাওয়া গেল, এই যে ডেল, ক্রুশিয়াল, ইম্পর্টেন্ট, পটেনশিয়াল, কিউরিয়াসলি, রিসার্চ আর্টিকেল গুলাতে এই শব্দটা সবচেয়ে বেশি পাওয়া গেছে। তো মানে ধরে নেওয়া যায় যে এর মধ্যে একটা উল্লেখযোগ্য আর্টিকেলে চ্যাট জিপিটি দিয়ে প্যারাফ্রেজ করা প্রায় 1.5 মিলিয়ন মেবি আর্টিকেলে এটা পাইছে। সেই আর্টিকেল গুলো তো পাবলিশ হয়েছে এবং ভালো জার্নালে হয়েছে। তো এআই ইউজ করলে যে পেপার হবে না তা তো না, কিন্তু এই যে যেটা বললাম যে এআই এর কিছু নিয়ে শব্দ, এই জন্য আমি নিজে যেটা করি, এআই দিয়ে প্যারাফ্রেজ করলে মানে নর্মালি আমি নিজে তো মানে প্রত্যেকটা পার্ট প্যারাফ্রেজ করি না, আর করলেও আমি ওদের ইয়াগুলা চেঞ্জ করে দিই। মানে এদের এআই এর যে নিজস্ব শব্দ, কিছু শব্দ আছে বোঝা যায়, ভার্ব গুলা চেঞ্জ করে দিই। হ্যাঁ, তো এখানে এই যে এই এই ভার্বটা হচ্ছে এআই তে সবচেয়ে বেশি ব্যবহৃত, ডেলভ ইনটু, ক্রুশিয়াল, ঠিক আছে, এই শব্দগুলো। পটেনশিয়াল শব্দটা অনেক বেশি ব্যবহৃত হয়। যেমন আমাদের অনেকে অ্যাসাইনমেন্ট সাবমিট করে, আমি কিন্তু বলি যে ব্যাচের অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে আপনাদেরকেও দেবো 14তম ক্লাসের পরে, ব্যাচের অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে আমি বলি যে না করতে এআই ইউজ একটু। আচ্ছা, তো যাই যাই হোক, আপনি যেটা প্রশ্ন করলেন প্রশ্নের পিঠে একটা লম্বা উত্তর দিলাম আর কি, যে পেপারে আমরা ইউজ করতে পারি, সমস্যা নাই। তবে এআই এর যে বেশি কমন শব্দগুলো এগুলা পেপারে আমি মনে করি না দেওয়াই ভালো। এই আর কি, অত জার্নালের রিভিউয়ারের মনে, অবচেতন মনেও একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করতে পারে। ভাইয়া বুঝতে পারছেন? আচ্ছা, আমি অন্যদেরকেও আনমিউট করে দিচ্ছি, আর কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার, আমি হ্যালো। নিশাত। হ্যাঁ, নিশাত আপনি করুন, দেন ভাই। আহ, জি স্যার। স্যার আমার আসলে লিটারেচার রিভিউ জনিত আর ফোকাস গ্রুপ ডিসকাশন জনিত কোয়েশ্চেন ছিল স্যার। এখানে এই ক্লাসের আসলে রিলেটেড না, আমি কি ইনবক্সে করবো কিনা এটা জানার দরকার ক্লাসের ছিল। না না হলে অবশ্যই ইনবক্সেই করবেন আপু, ঠিক আছে। আচ্ছা। তারপর আর কারো প্রশ্ন যারা হ্যান্ড রেজ করে আছেন? হ্যাঁ ইয়াকুব। ভাই, আর একটা প্রশ্ন হ্যালো। হচ্ছে যে আমরা যখন জার্নালে কোনো পাবলিকেশন বা আর্টিকেল পাবলিশ করব সেক্ষেত্রে জার্নাল চয়েস করার ক্ষেত্রে মানে ওটা কিভাবে কি প্রথম বলছিলেন, কিন্তু জিনিসটা একটু যদি ওকে, বলতেন। জার্নাল চয়েস এবং আর্টিকেল সাবমিশন নিয়ে আমাদের 2 ঘন্টার একটা ক্লাস আছে, লেকচার নাম্বার 31, ঠিক আছে। তবে এই কাজও আমাদেরকে এআই হেল্প করতে পারে। আমি যদি বলি যে এটা হচ্ছে আমার টাইটেল, কিছু জার্নালের নাম সাজেস্ট করো, করতে পারে, কিন্তু সেটার জন্য আমাদের আলাদা ক্লাস আছে, ফলে এটা আমরা লং ক্লাস আলাদাভাবেই দেখাবো। আর জার্নাল সাবমিশনও এআই আমাদের হেল্প করে, যে যেটা বললাম যে কাভার লেটার লিখে দিতে বললে কাভার লেটার লিখে লিখে দেয়, আর অনেক কিছু কাজ করে, এগুলো ওসব ক্লাসে এগুলো পেয়ে যাবেন। আরেকজন প্রশ্ন করতে চাইছেন, প্রশ্ন করবেন। আচ্ছা মোর্শেদ, হ্যালো, শুনতেছেন কি? হ্যাঁ, শোনা যায়, জি। জি। আচ্ছা, আমি ওই যে জানতে চাচ্ছিলাম
যে হচ্ছে আমরা যে পেপার গুলো লিখি বা হচ্ছে থিসিস বা আপনার আর্টিকেল যেটা লেখা হয়, তো সেটা তো একটা ফরম্যাট অনুযায়ী যায়, যে আমার অ্যাবস্ট্রাক্ট থাকে, ইন্ট্রোডাকশন থাকে, লিটারেচার রিভিউ থাকে, ম্যাথোলজি থাকে। তো আচ্ছা, এখন আপনি তো এখানে অনেকগুলো এআই টুলস দেখালেন, তো ওই এতগুলো এআই টুলস তার একবারে কেউ ব্যবহার করবে না। তার যেটা দরকার আর কি, হ্যাঁ, যেটা সবচেয়ে বেশি যেখানে কার্যকরী সেটা সেখানে ব্যবহার করবে। তো যেমন ধরেন যে কেউ যে রিসার্চ প্রপোজাল লিখতে চায়, তো তার ক্ষেত্রে কি এই আর যে থিসিস বা আর্টিকেলের ক্ষেত্রে আমার মানে কোন সফটওয়্যারটা আমার কোন পার্টে আসলে বেশি ইফেক্টিভ হবে, যেমন আপনার রেজাল্ট সেকশনের জন্য কোনটা ভালো হবে, কিভাবে ভালো সোজা হবে, বুঝতে বা পারছি। এটা আর সোজা কি, হ্যাঁ, এই ধারাবাহিকতাটা জানতে চাচ্ছিলাম আর কি। বুঝতে পারছি। প্রথম কথা হলো, আপনি যদি ওই পার্ট গুলা ভালো করে শিখেন, তাহলে আপনি নিজে বুঝবেন যে হুম। এই টুলসটা কোন কাজে হেল্প হবে। যেমন ধরেন, লিটারেচার রিভিউ নামক জিনিসটা আপনি বুঝেন, ফলে আপনি ইজিলি বুঝতে পারছেন যে লিটারেচার রিভিউ করার জন্য টাইপসেট একটা ইফেক্টিভ টুলস। টাইপসেট ভালো। টাইপসেট হুম, আপনি কিন্তু ইজিলি বুঝতেছেন, কারণ বুঝতেছি। লিটারেচার রিভিউটা আপনি কিন্তু হুম। ওকে। ঠিক তেমনই, হ্যাঁ, যেমন ধরুন বুঝছি। আপনার ম্যানুস্ক্রিপ্টের প্রুফ রিড করা লাগবে, কোথায় গ্রামার ভুল হয়েছে, কোথায় বানান ভুল ভুল হয়েছে। তো চোখ বন্ধ করেই তো এখানে চ্যাট জিপিটি বা গ্রামারলি এখানে একটা বেস্ট টুলস। আবার ধরুন আপনার ম্যানুস্ক্রিপ্টের প্লেজারিজম চেক করা লাগবে, তাহলে প্লেজারিজম চেক করে কে? টার্ন রিডিং করে, সেটা একটা বেস্ট টুলস। বা আপনার রেফারেন্সিং করা লাগবে, তাহলে কে আছে? জোটেরও আছে। আপনার কাজই বলে দেবে আপনার কোন টুলস লাগবে। তবে যেটা বললাম, চ্যাট জিপিটি হচ্ছে সব কাজে লাগে আর কি, অন্য রুলস গুলো হয়তো স্পেসিফিক কাজে লাগে। বুঝতে বুঝতে পারছেন? ফলে এটা আলাদা আমাদের মনে হ্যাঁ, রাখতে বুঝতে হবে পারছি। না, কিন্তু আপনি নিজে বুঝবেন, কাজ যখন করবেন তখন আপনি মানে বুঝবেন যে এই টুলসটা এই কাজ করে এবং রিসার্চ আর্টিকেলের এই পার্টে এই কাজ হয়, তাহলে আপনি এটার ম্যাচিং করতে পারবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আপনি যেহেতু কাজ করতেছেন, বাইরে আছেন, জানেন হয়তো, সেটা হচ্ছে যে বিভিন্ন যে প্রজেক্ট গুলো থাকে কাজের, যে আপনাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে পিএইচডি প্রজেক্ট যেগুলো থাকে, তো সেখানে দেখা যাচ্ছে যে ওইখানে প্রফেসর হয়তো বা আপনার বলে দিচ্ছে যে সে কি রিসার্চ নিয়ে কাজ করবে, কি টপিক নিয়ে কাজ করবে। তো দেখা যায় তার 20% হয়তো বা আমার সাথে মিলতেছে, মানে প্রসপেক্টিভ পিএইচডি ক্যান্ডিডেটের সাথে মিলতেছে, বাকি 80% মিলতেছে না। বা ওই প্রফেসরও দেখা যাচ্ছে যে উনি যেটা নিয়ে কাজ শুরু করতেছে সেটা মাল্টি ডিসিপ্লিনারি বা অন্য একটা কিছু সে আইটেম অ্যাড করতেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে বা এখন দেখা যাচ্ছে যে নতুন দুইটা ডিসিপ্লিনকে একত্রিত করে যে টপিক গুলোকে তৈরি করার যে একটা ট্রেন্ড চলতেছে হয়তো, আমি ইদানিং দেখতেছি যে আমার কাছে দেখছি, তো ওই রকম ক্ষেত্রে আপনার প্রপোজালটা কিরকম হওয়া উচিত, বা কিভাবে আমি সেই প্রপোজালটা তৈরি না, করব? আমি বুঝতে পারছি। প্রথম কথা, নিয়মের কোনো ভিন্নতা নাই, আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি। বর্তমানে মাল্টি হ্যাঁ, ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে কাজ হচ্ছে অনেক বেশি, এবং এটা ট্রু। অনেক বেশি। ওনার সাবজেক্টের ব্যারিয়ারটা নাই, যেমন আগে হচ্ছে এমন ছিল যে ফিজিক্সের মানুষ ফিজিক্স নিয়ে গবেষণা করবে, এর বাইরে যেতেই পারবে না, বা যেতে। অমুজি প্রফেসরের আন্ডারে ওনার টপিকের বাইরে যেতেই পারবে না। কিন্তু এখন এখন একটা কনসেপ্ট আছে আমাদের এডুকেশনের ভাষায় বলে লিবারেল আর্টস। আপনারা যদি লিবারেল আর্টস লিখে গুগলে সার্চ করেন, আমি আরেকদিনও বলছি, বা লিবারেল আর্টস ডেইলি স্টার এটা লিখে সার্চ করলে দেখবেন ডেইলি স্টারে কলাম পাবেন। লিবারেল আর্টস বলতে বোঝায় কি, যে কোনো মানুষ যে কোনো বিষয় নিয়ে কাজ করতে পারবে। যাই হোক, প্রপোজাল লেখার ক্ষেত্রে এখানে কোনো আর ব্যতিক্রমের কোনো বিষয় নাই। প্রপোজাল অন্যগুলোর ক্ষেত্রে যায়, এটার ক্ষেত্রেও তা। মেথোডোলজি কোনো ব্যতিক্রম নাই, মানে এই ক্ষেত্রে রিসার্চের প্রসিডিওরে কোনো ব্যতিক্রম আসবে না। যেমন ধরুন, আমি হচ্ছে এডুকেশন ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী, এডুকেশন হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড। অন্যদিকে এখানে সিএসসি যারা, তারা হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ কাজ করে। এখন আমি যদি কাজ করি যে ধরেন অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন এক্সাম ইভালুয়েশন, তাহলে হয়ে গেল কি, এই টপিকটা হয়ে গেল মাল্টি ডিসিপ্লিনারি। একই সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড কভার করতেছে, আবার এডুকেশনের যে পরীক্ষা পদ্ধতি এটা আবার সোশ্যাল কভার করতেছে। কিন্তু এইটার মেথোডোলজি পার্ট লেখার কোনো স্ট্রাকচারে কোনো চেঞ্জ আসবে না। গবেষণা যদি সোশ্যাল হয় তাহলে সোশ্যাল অনুযায়ী লিখবেন, গবেষণা ইঞ্জিনিয়ারিং হলে ইঞ্জিনিয়ারিং অনুযায়ী লিখবেন। এগুলো মেথডের ক্লাসগুলো করলে বুঝবেন। মানে আমি বলতেছি যে আচ্ছা, টপিক মাল্টি ডিসিপ্লিনারি হওয়ার কারণে আপনার কোনো গুণগত কোনো পরিবর্তন হবে না। না, সেটা বুঝলাম, সেটা তো আমার পরের কথা। আগে হচ্ছে আমি যে প্রপোজাল লিখবো তখন কি হবে? দেখা যাচ্ছে যে ওই যেহেতু মাল্টি ডিসিপ্লিন দুইটা ডিসিপ্লিনকে একত্রিত করতেছে প্রফেসর, তো সেক্ষেত্রে আমি ওই যে আপনার গুগল স্কলারে সার্চ দিলে ওই রিলেটেড কোনো পেপার পাওয়া যায় না, যে কোনো একটা সাইডের পেপার পাওয়া যায়, আবার না না, আরেকটা সাইডের পেপার এটাও পাওয়া যায়। আমাদের, না এটাও আমি মনে করি আমাদের ধারণাটা পুরো সঠিক নয়। মাল্টি ডিসিপ্লিনারি কাজ কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অনেক হয়, মানে আপনি যেটা ভাবতেছেন যে ভাই ঠিক আছে না, না, আপনি, না, 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 অনেক হচ্ছে, ঠিক আছে, মানে অনেক হচ্ছে, ওনারা তো যেটা ধরেন যে প্রজেক্টের জন্য যেটা দেয় মাল্টি ডিসিপ্লিনারি কাজ সেটা পাবো না। বলতেছে। আমি বলি, না পেলেও তো সমস্যা নাই, যে বিষয়ে কাজ একদম কম হচ্ছে সেই বিষয়ে তো গবেষণা গবেষণা হচ্ছে। যেমন আমি যেটা বললাম যে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন এক্সাম ইভ্যালুয়েশন এই টপিকে যদি আমি কাজ করি,
প্রথম কথা হলো রিলেভেন্ট গবেষণা আমি পাওয়ারই কথা। তাও যদি না পাই তাহলে আমি আলাদা আলাদা এডুকেশনের পেপার পাবো, আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পেপার পাবো। তখন ওগুলোকে কি লিঙ্ক আপ করতে হবে, ঠিক আছে। তবে মাল্টিডিসিপ্লিনারি কাজ এতই বেশি হচ্ছে যে আপনি এরকম লিঙ্ক করে কাজ করতে গেলেও দেখবেন ওই রিলেটেড কাজও আছে। এবং বর্তমান বিশ্বে আমার ধারণা যত কাজ হয়েছে এটার একটা ভালো অংশই কিন্তু মাল্টিডিসিপ্লিনারি হচ্ছে। বিভিন্ন টাইটেল দেখলে বুঝবেন। সেটাই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনাকেও অসংখ্য থ্যাঙ্কস। ইয়াকুব আলী ভাই হাত তুলেছেন, কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম ভাই, যেটা বলতে যাচ্ছিলাম, ধরেন আমি প্রুফ রিডিং এর কাজটা যদি এআই দিয়ে করলাম, চ্যাট জিপিটি দিয়ে করলাম, তো আমার এই পুরো ডকুমেন্টটা যখন ওখানে সাবমিট করলাম, এটা তো ওখানে থেকে যাবে সার্ভারে। এটা যখন এআই ডিটেক্টেড ধরবে, আপনি বলছেন যে এটা এআই ডিটেক্টেড ধরলে আপনি সমস্যা নাই, ডিসক্লেমারে মানে যখন কেমন একটা ট্যাবও আছে না যে মানে আমার জিনিসটা, হ্যাঁ ডিসক্লেমারে আমি উল্লেখ করলাম যে আমি প্রুফ রিড করছি, বা টানি টেনে যখন এটা দেখবে যে হ্যাঁ এটা ফুলি এআই ডিটেক্টেড দেখাচ্ছে, মানে এটা কোনো ডিসক্রেডিট যোগ করবে কিনা আমার, বা এটা তো আমার আর্টিকেলের লাস্টে ডিসক্লেমারটা প্রথম কথা থেকেই হলো গেল, বা আমরা এটা। বলি প্রথম কথা হলো আমরা ক্লাসে যে আলোচনাগুলো করছি এগুলো সবগুলা প্রযোজ্য হচ্ছে রিসার্চ আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে। রিসার্চ আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে 100% এআই ডিটেক্ট হলেও সমস্যা হবে না যদি আপনি কোনো রুলস ব্রেক না করেন, আপনি যদি ডিসক্লেমার দেন এবং কোনো রুলস ব্রেক না করেন। এখন এটা যদি রিসার্চ আর্টিকেল লেখার ক্ষেত্রে না হয়ে মনে করেন আপনার একটা একাডেমিক অ্যাসাইনমেন্ট, যে একাডেমিক অ্যাসাইনমেন্টের টিচার আপনার লেখার মান দেখবে যে আপনার লেখার হাত কেমন, তখন ওই জায়গায় হয়তো আপনি এই এআই ইউজ করে যদি প্যারাফ্রেজ করেন তখন হয়তো এটা আবার অপরাধ হইতে পারে। ব্যাপারটা বুঝছেন, এখানে হচ্ছে যে সিচুয়েশন ম্যাটার। যেমন ধরেন আমরা আমাদের রেগুলার কাজে কিন্তু ক্যালকুলেটর ইউজ ইউজ করি, কোনো বিধিনিষেধ নাই। কিন্তু ক্লাস 2 এর শিক্ষার্থী যার এক্সামই হবে হচ্ছে যে তিনে তিনে যোগ করলে কত হয়, বা তিনের নামতা ছয়ের নামতা, সে কিন্তু এক্সাম হলে ক্যালকুলেটর নিয়ে যেতে পারবে না, কারণ ওর হচ্ছে ওই জিনিসটাই ইভালুয়েট করতে হয়। ব্যাপারটা কিন্তু বুঝেন, মনে করেন আপনি আইএলটিএস পরীক্ষা দেবেন, আপনি রাইটিং টাস্ক 2 তে আপনি কি চ্যাট জিপিটি থেকে নিয়ে বসতে পারবেন? ধরেন পারবেন না। কেন কেন পারবেন না? কারণ ওখানে আপনার ওই জিনিসটাই ইভালুয়েট করতেছে। রিসার্চ আর্টিকেলে হচ্ছে কারোর রাইটিংটা ইভালুয়েট করা হয় না, তার ফাইন্ডিংসটা, তার নতুনত্ব ইভালুয়েট করা। ফলে আমরা ক্লাসে যে রুলস রেগুলেশন বলছি এগুলো হচ্ছে যে আমাদের জার্নাল আর্টিকেলের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু একাডেমিক কোনো টাস্ক সাবমিট করার ক্ষেত্রে সেখানে টিচার হয়তো আপনার লেখার মান দেখতে চায়। তো সেই লেখার মানটাই যদি আপনি এআই ব্যবহার করে ইমপ্রুভ করেন এবং সেটা ধরা পড়ে, তাহলে তো সেটা একটা অপরাধ বলে গণ্য হবে। আমার কথা কি বুঝছেন? জি জি, আশা করি এই এই থ্যাংক ইউ। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, ওকে। আর নার্গিস আপু, একটা প্রশ্ন করতে আমি ক্লিয়ার না, ডেইলি নিউজ পেপার আর্টিকেল কি ইউজ করে করা যায়? আর নিউজ পেপার আর্টিকেল তো আমরা একদম ভেরি স্পেসিফিক লোকাল টপিকই করি, ফলে এখানে আসলে এআই ইউজ করার খুব বেশি স্কোপ নাই আর কি। নিউজ পেপার আর্টিকেল তো অনেক লোকাল টপিকে করা হয় আর কি। ঠিক আছে, তো যারা ক্লাস নিন অনেক অনেক থ্যাঙ্কস। আগামী 7 দিন বন্ধ থাকবে, আপনাদের সাথে হয়তো ক্লাসে দেখা হবে না, কিন্তু অবশ্যই আমি চ্যাট গ্রুপে অ্যাক্টিভ থাকবো। আর এখানে যারা আছেন যাদের ফি বাকি দ্রুত দিয়ে দেওয়ার অনুরোধ থাকলো। আর অ্যাসাইনমেন্টের ডিটেল, কোশ্চেনের সেশন গুলো দিয়ে দিন কাইন্ডলি। হ্যাঁ কোশ্চেন, আমি এই জন্য ভিডিওটা 2 ভাগ করছি, মূল সেশন আর কোশ্চেন আনসার সেশন দিয়ে দেবো। ঠিক আছে, আমার মনে হয় আমাদের সিঙ্গেল ক্লাসগুলো মানে বেশ ভালো হচ্ছে লং টাইম হওয়ার কারণে। তবে অন্য ক্লাসগুলো আমরা ডাবল শিডিউল দিয়ে নেবো, যেগুলো ছোট ক্লাস, সমস্যা নেই। ঠিক আছে, আজকে যদি কোনো কোশ্চেন থেকে আপনাকে চ্যাট বক্সে, হ্যাঁ আমাকে হচ্ছে যে ফেসবুক ইনবক্সে নক করতে পারবো। আমাকে হচ্ছে যে হোয়াটসঅ্যাপে জানাবেন, ফেসবুকে জানালে হয় কি অনেক পিছনে পড়ে যায়। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওকে, সবাই অনেক অনেক ভালো থাকি। আল্লাহ হাফেজ।